হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন তোমাদের সবাইকে। তোমরা কেমন আছো? সবাই ভালো আছে। তো আজকে তোমরা ক্লাস 7, আজকে ভূগোল বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। ভূগোল পড়তে ভালো লাগে তোমাদের? আচ্ছা, সবাই বলছে মোটামুটি ভূগোল পড়তে ভালো লাগে। তো দেখো, আমরা ভূগোলের আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সম্পর্কে আমরা জানবো। তো এই ভূগোল অনেকেই ভালো লাগে বলেছে, ঠিকই বলেছে। ভূগোল বিষয়টা যদি জানা যায়, বোঝা যায়, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই সহজ। ঠিক আছে? সবকিছু যা কিছু আমরা বইতে দেখতে পাই, যদি আমরা প্রকৃতিতে একটু ভালোভাবে একটু পর্যবেক্ষণ করি, প্রকৃতিতে যদি আমরা দেখতে পাই, আমাদের চোখের সামনেই সবকিছু এর উদাহরণ, সবকিছু এর ফলাফল আমরা দেখতে পাই। তো এটা যদি আমরা দেখতে পাই, ভালোভাবে বুঝতে পারি, তাহলে ভূগোল বিষয়টাকেও আমরা বুঝতে পারবো। আজকে যে গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আমরা জানবো, তার আগে আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, তোমরা বলো তো যে এই যে আমাদের কলকাতা এবং হাওড়া শহর, এই দুটো শহরকে কোন নদী পৃথক করেছে আমাদের? বা যদি বলা যায় কি পৃথক করেছে? নদী পৃথক করেছে। এইটা কোন নদী তোমরা কি জানো? আচ্ছা, এটা হুগলি নদী বলছো, তাই তো? ঠিকই বলেছো, এটা ভাগীরথী হুগলি নদীর একটা অংশ, তাই না? আচ্ছা, তোমরা কোথাও এই ছাড়া আর অন্য কোনো নদী কি তোমরা দেখেছো? দেখেছো, ছোট ছোট নদী বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, তাই তো? সুন্দরবন অঞ্চলে কারা কারা ঘুরতে গেছো? সুন্দরবন অঞ্চলে অনেকেই ঘুরতে গেছে। আচ্ছা বলো তো, সুন্দরবন অঞ্চলে যে নদীগুলো আমরা দেখতে পাই, এগুলো মূলত কি ধরনের নদী? এগুলো সবই জোয়ার ভাটার জলে পুষ্ট নদী, তাই তো? এবং এই নদীতে আহ কি বলবো, এই নদী কোনো না কোনো নদীর একটা শাখা নদী হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে? তো আজকের আমরা দেখো নদীর ছবি দিয়েছি আমি দুটো। দেখো, একটা দিয়েছি একদম নদীর উচ্চ অংশের ছবি। দেখো নদীর এখানটাতে গতিবেগটা দেখো কি জোরে, নদী খুব দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে এই যে অংশটাতে। আর একটা যে ছবি দিয়েছি, এখানটা দেখো নদী যাচ্ছে, কিন্তু নদী তার আপন মনে সঠিকভাবে, এবং এখানে কোনো এই যে গর্জন বিষয়টা এখানটা কিন্তু নেই। তো এই যে দুটো জায়গায় নদীর যে দুটো প্রবাহ, দুরকম প্রবাহ লক্ষ্য করা যায়। কেন করা যায় বা কেন হচ্ছে, দুটো জায়গায় দুরকম কেন এরকম হচ্ছে, সেটা আমরা ধীরে ধীরে জানবো। ঠিক আছে? তো আমি শুরুতেই বারবার নদী নিয়ে আলোচনা করছি, তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আজকে আমাদের পাঠ্যসূচি, যেটা আলোচ্য সূচি, সেটা হচ্ছে নদী সম্পর্কে বিস্তারিত ধারণা। ঠিক আছে? আচ্ছা, আমি আহ এই যে জিনিসটা নদী সম্পর্কে আমি যখন আলোচনা করব, আলোচনা করতে করতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে বলবো, সেগুলো তোমরা নোট ডাউন করে নেবে। এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সেই প্রশ্নাবলীগুলিও আমি তোমাদের সামনে লাস্টে, একদম লাস্ট যে অংশটা, সেই অংশটাই আমি তোমাদের সামনে বলবো, সেটাও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা এবং মাঝখানে আমি আলোচনার মাঝখানে যে প্রশ্নগুলো বলবো, সেগুলো তোমরা খুব ভালোভাবে নোট ডাউন করে নেবে। আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই জানাবে, কোনো দ্বিধাবোধ করবে না। ঠিক আছে? তো চলো আমরা নদী সম্পর্কে বিস্তারিত ধারণা একটু জানি। তো নদী সম্পর্কে বিস্তারিত ধারণা জানার আগে দেখো, আমি একটা দিয়েছি জলচক্র, তাই না? জলচক্র, এই কথাটার মানে বা অর্থ কি দাঁড়াচ্ছে তোমরা একটু বলো তো। কেউ বলতে পারবে? চক্র মানে কি? চক্রাকার, মানে চক্রাকারে আবর্তিত হতে থাকে, তাই না? যেমন ধরো, একটা বৃত্তর অংশ কোনো একটা জায়গা থেকে শুরু হলে আবার সেইখানে পৌঁছাবে, আবার শুরু করলে আবার সেখানে গিয়ে পৌঁছাবে। জলচক্র বলতে আমরা বুঝি জলের চক্রাকার আবর্তনকেই জলচক্র বলা হয়।
কেন জলচক্র বলা হচ্ছে তার আগে ছবিটার দিকে সবাই একটু ভালো করে নজর দাও। ছবিটাতে আমি কি দেখিয়েছি একটু দেখো। ছবিটাতে প্রথমে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে, দেখো এখানে অনেক নদী বা সমুদ্র, হ্রদের চিত্র দেখানো হয়েছে। সেখান থেকে কি হচ্ছে, সূর্যর তাপে নদী, সাগর, সমুদ্রের জল কি হয় বলো, তোমরা সবাই জেনেছো এগুলো, একদম সহজ জিনিস, বাষ্পীভবন হয়, বাষ্পীভূত হয়, তাই তো? ঠিক বলেছো, ভেরি গুড। আচ্ছা, এই যে জলটা বাষ্পীভবন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হয়ে গিয়ে বাষ্পমোচন হয়ে গিয়ে এই সরি বাষ্পীভবন হয়ে গিয়ে কোথায় গিয়ে যাচ্ছে, কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? উচ্চ স্তরে গিয়ে পৌঁছাচ্ছে, তাই তো? উচ্চ স্তরে গিয়ে এটা মেঘের আকারে ধারণ করছে, ঘনীভূত হয়ে মেঘের আকার ধারণ করছে, তাই না? যখন এবং শুধুমাত্র এই যে জলের ওপর থেকে যে বাষ্পীভবন হয় সেটাও নয়, গাছ গাছও জলের একটা অংশ ত্যাগ করে, সেটা বাষ্পমোচন বলা হয়। দেখো, ট্রান্সপিরেশন বলা হয় সেটা ইংলিশে। সেখান থেকেও খানিকটা জল উপরের দিকে চলে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এই যে বিভিন্ন জায়গা থেকে যে জলগুলো বাষ্পমোচনের সাহায্যে উপরের দিকে উঠে যাচ্ছে, উঠে গিয়ে একটা মেঘের আকার ধারণ করছে, ঠিক আছে? তো মেঘের আকার ধারণ করার ফলে যখন সেটা ঘনীভূত হয়ে যাচ্ছে, ঘনীভূত হয়ে গিয়ে আমাদের কাছে কি হিসাবে নেমে আসছে বলতো? ভেরি গুড, বৃষ্টিপাত হিসাবে আমাদের কাছে নেমে আসছে, তাই তো? তো এই যে আবার বৃষ্টিপাত হচ্ছে, হয়তো পাহাড়ের উপরে বা আমাদের ভূপৃষ্ঠে যে কোনো অংশে বৃষ্টিপাত হতে পারে, যে বৃষ্টিপাত হচ্ছে সেইখান থেকে জল আবার বাষ্পীভবন হচ্ছে, আবার নদীতে যাচ্ছে, সাগরে যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে। এইভাবে যে বৃষ্টির জল বা জলের এই যে চক্রাকার আবর্তন, উপরে মেঘ হচ্ছে, বৃষ্টি হিসাবে নেমে আসছে, এছাড়াও তুষার গলা যে জল, সেই তুষার গলা জলও বাষ্পীভবন হচ্ছে, সেগুলো নদীতে গিয়ে পৌঁছাচ্ছে, সেখান থেকেও খানিকটা বাষ্পীভবন হচ্ছে। এই যে বারবার যেটা চক্রাকারে হতে থাকছে, এই গতিকেই আমরা বলছি জলচক্র। বোঝা গেল স্টুডেন্টস? আচ্ছা, তাহলে সংজ্ঞাতে কি বলেছে? বলছে, নদী ও সাগর থেকে জল যখন সূর্যের উত্তাপে বাষ্পীভূত হয়ে আকাশে মেঘ সঞ্চার করছে, এবং এই ঘনীভূত মেঘ থেকে তুষারপাতও হচ্ছে, এবং পর্বতের প্রতিবাদ ঢালে মেঘ ধাক্কা খেয়ে বৃষ্টিপাতও ঘটাচ্ছে। তাহলে এই যে তুষার গলা জল আর বৃষ্টির জল কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? পৌঁছাচ্ছে হচ্ছে নদী, সাগর, সমুদ্রে গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে? এইভাবে যে জলের বায়ুমণ্ডল থেকে যাত্রা শুরু করে বায়ুমণ্ডল হচ্ছে, তাহলে বায়ু মানে জল, তাহলে বায়ুমণ্ডল থেকে যাত্রা শুরু করলো, শুরু করে বায়ুমণ্ডলে চলে গেল, ঊর্ধ্ব আকাশ চলে গেল, বায়ুমণ্ডলে চলে গেল। এই বায়ুমণ্ডলে গিয়ে আবার যখন বায়ুমণ্ডলে ফিরে আসে, অর্থাৎ বায়ুমণ্ডল মাঝখানে বায়ুমণ্ডল আবার বায়ুমণ্ডলে ফিরে আসছে, এই যে চক্রাকার গতিকে জলচক্র বলা হচ্ছে, ঠিক আছে? তো এই জলচক্রের প্রধান দুটি উৎস হলো তুষারপাত আর বৃষ্টিপাত। যেখানে বরফ পড়ে, যে অঞ্চলে উচ্চ অক্ষাংশ যুক্ত অঞ্চলে যেখানে তুষারপাত হয়, সেখানে একটা অংশ, আর এটা হচ্ছে বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতের কিছুটা জল ভূগর্ভে প্রবেশ করে আর কিছুটা বাষ্পীভূত হয়ে যায়, আর বাকি জলপ্রবাহের আকারে ভূপৃষ্ঠের ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে, ঠিক আছে? এইভাবেই আমাদের স্থানীয় যে অংশগুলো আছে যখন ভূপৃষ্ঠ উপর দিয়ে প্রবাহিত হয়, এইভাবেই আমাদের পুকুর, নদী বা খাল, বিল এবং তার উপরে যখন বৃষ্টিপাত হচ্ছে, এইভাবেই এগুলো আমাদের জলে পরিপূর্ণ হতে থাকে। তাহলে বোঝা গেল জল চক্র আমরা কাকে বলছি, ঠিক আছে? আমি শুরুতে জল চক্রটা এই জন্যই বললাম, কারণ প্রধানত এই তুষারপাত বা তুষার গলা জল এবং বৃষ্টিপাতের জল, এই দুটোই কিন্তু নদীকে চলতে সাহায্য করে, ঠিক আছে? না হলে নদী কোত্থেকে জল পাবে? নদী তো নিজে থেকে জল পাচ্ছে না, হয় তুষার গলা থেকে জল পেতে পারে, অথবা বৃষ্টিপাত থেকে জল পেতে পারে। সেই জন্য জলচক্রের ধারণাটা প্রথমে তোমাদের সামনে বললাম আমি। কারোর কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে এতে? হচ্ছে না? তো
তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে জলচক্র কাকে বলে, কিভাবে জলচক্র হয়, সেটাকে আমাদের এই চিত্রের সাহায্যে কিন্তু ব্যাখ্যা করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা এতক্ষণও মূল জায়গায় ছিলাম। এবার আমরা নদী কাকে বলে সেটা আমরা জানবো। তো নদী কাকে বলে? নদী, প্রথমে আমাদের যে মাথায় ধারণাটা আসে, নদী স্বাভাবিকভাবে, আচ্ছা আমাদের এইখানে, তোমরা তো এত সমভূমি অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছো, আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে কোনো জায়গায় কি নদীর উৎপত্তি হতে তোমরা দেখেছো? দেখোনি। নদী মূলত কোথায় উৎপন্ন লাভ করে? বেশিরভাগ নদী উঁচু পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে, তাই তো? একদম ঠিক। তাহলে নদী হলো একটা স্বাভাবিক প্রবহমান জলধারা। যে জল যখন প্রবাহ হচ্ছে সেটা বলতে স্বাভাবিক প্রবহমান জলধারা, যেটি পার্বত্য অঞ্চল বা কোনো উচ্চভূমিতে বৃষ্টির জল অথবা বরফ গলা জল অথবা প্রস্রবণের জল, তাহলে যে কোনো উৎস বিভিন্ন রকম হতে পারে। পার্বত্য অঞ্চল উচ্চভূমিতে বৃষ্টির জল হতে পারে, বা বরফ গলা জল হতে পারে, বা প্রস্রবণের জল হতে পারে। ঠিক আছে? এবং সেই জায়গা থেকে জল যখন উৎপন্ন হবে এবং অভিকর্ষজ টানে, আমরা জানি অভিকর্ষজ টান মানে কি, তার সবসময় টান নিচের দিকে থাকবে। এই অভিকর্ষজ টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে প্রবাহিত হয়ে যায়, এবং শুধু প্রবাহিত হলেই হবে না, প্রবাহিত হয়ে মোহনার কাছে এসে সাগর কিংবা মহাসাগরে গিয়ে সেই নদীটাকে মিলিত হতে হবে, তবেই তাকে আমরা নদী বলবো। বোঝা গেল? তাহলে তার উৎস যখন থাকবে মোহনা অর্থাৎ নদীর যে প্রান্তটা যেখানে শেষ হয়ে যাচ্ছে কোনো সাগর বা মহাসাগরে গিয়ে, বা অন্য কোন নদীতে গিয়ে মিশে যাচ্ছে, সেটা হচ্ছে সেই নদীর মোহনা। ঠিক আছে? এগুলো আরো বিস্তারিত আমরা পরে আরো আছে। তো এইখানটা আপাতত নদীর কথাটাই আমরা বলছি। তাহলে বোঝা গেল উৎস অঞ্চল থেকে সৃষ্টি হবে, বা উচ্চভূমিতে বরফ গলা জল হতে পারে, বৃষ্টির জল হতে পারে, প্রস্রবণের জল হতে পারে, সে ঢাল অনুসারে চলে আসবে, ধীরে ধীরে মোহনার কাছে এসে কোনো সাগর বা মহাসাগরে মিলিত হবে। দেখো এইখানে যে দুটো ছবি আমি তোমাদের সামনে দেখিয়েছি, একটা হচ্ছে গোমুখ। এই গোমুখ, এটা কোন নদীর উৎসস্থল সে সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কি? ভেরি গুড, গঙ্গা নদীর উৎসস্থল, তাই না? এই গঙ্গোত্রী হিমবাহ, এখানে একটা হিমবাহ আছে গঙ্গোত্রী, এই গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভারতের প্রধান নদী গঙ্গা এর উৎপত্তি হয়েছে। ঠিক আছে? আর পাশে একটা ছবি আমি দেখিয়েছি, দেখো এইটা একটা মানে খুব বড় একটা সাগর কিংবা মহাসাগর, সাগরই বলতে পারি আমরা। এইখানে দেখো অন্য একটা নদী এসে এই সাগরের সঙ্গে কিন্তু মিলে গেছে। ঠিক আছে? আর এই অংশেই যখন যেখানটায় মিলছে, এইখানেই কিন্তু দ্বীপ বা বদ্বীপ সমভূমির আকার এখান থেকেই সৃষ্টি হয় বা তৈরি হয়। কেন হয় সেটাও আমরা ধীরে ধীরে জানবো। তাহলে বোঝা গেল নদী কাকে বলবো। আচ্ছা, তো নদী আমি বলেই দিচ্ছি, তার আরেকবার বলে দিচ্ছি, নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকেই নদীর উৎস বলা হয়। নদীর উৎস কাকে বলবো? নদী যে জায়গাতে সৃষ্টি হয় সেটাই হচ্ছে নদীর উৎসস্থল। সাধারণত কোনো পাহাড়, পর্বত বা মালভূমির মতো কোনো উঁচু স্থান থেকে নদীর উৎপত্তি হবে। ঠিক আছে? উদাহরণ হিসাবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে। এরপরে আছে নদীর মোহনা। নদী যেখানে গিয়ে শেষ হয়, অর্থাৎ নদী কোনো সাগর, উপসাগর, হ্রদ বা জলাশয় বা অন্য কোনো নদীতে গিয়ে মিশে যাচ্ছে, সেই জায়গাকে নদীর মোহনা বলা হয়। ঠিক আছে? উদাহরণস্বরূপ কি বলতে পারি? পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগরে গঙ্গা নদীর মোহনা। তাহলে গঙ্গা নদীর উৎসস্থল তোমাদেরকে বললাম, কি বললাম? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। আর মোহনা কি বললাম? পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগর। মনে থাকবে সবার? আচ্ছা, এর পরে যে অংশটা, এই অংশে দেখো আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে
পৃথিবীর প্রধান প্রধান যে নদীগুলো আছে সেই নদীগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলবো না, খুব সামান্য ধারণা তোমাদেরকে একটু দিচ্ছি। একদম প্রথমে যে আছে আমাদের দৈর্ঘ্যের দিক থেকে সব থেকে দীর্ঘতম যে নদী, সেই নদীটার নাম হচ্ছে নীল নদ। ঠিক আছে, ম্যাপের মধ্যে নীল নদ কি কেউ খুঁজে পেয়েছো? এটা কোন মহাদেশে আছে? আফ্রিকা মহাদেশে আছে। মূলত এটা মিশর যে দেশটা, সেই দেশটাকেই কেন্দ্র করে এটা গড়ে উঠেছে, এবং মিশরের এই দেশটা কিন্তু নীল নদের দান বলা হয়। ঠিক আছে, এই দেখো আফ্রিকা মহাদেশের একদম শুরু থেকে মধ্য প্রান্ত হয়ে নীল নদটা প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য কত? ৬,৬৫০ মিটার। কত বললাম? ৬,৬৫০ কিলোমিটার। ২ নম্বর হচ্ছে আমাজন। এই আমাজনটা আবার বৃহত্তম নদী অববাহিকা অঞ্চল। দেখো, ওটা দেখলো দৈর্ঘ্যের দিক থেকে, এটা হচ্ছে অঞ্চলের দিক থেকে। ঠিক আছে, দেখো আমাজন হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশ সবাই একটু খেয়াল করো, এখানে ওখানটাতে আমাজন দেখতে পাচ্ছ। এই দেখো, আমাজনের বৃহৎ একটা অঞ্চল জুড়ে তার উপনদী, শাখা নদী সহ খুব বড় একটা অঞ্চল জুড়ে বিস্তার করেছে, সেই জন্য এটাকে বৃহত্তম বলা হয়। এটা তো দীর্ঘতম, লম্বার দিক থেকে দীর্ঘতম। তাও আমাজনের দৈর্ঘ্য হচ্ছে ৬,৩০০ কিলোমিটার। ইয়াংসি, এটা হচ্ছে এশিয়া মহাদেশে রয়েছে, চীন দেশে। দেখো, এই যে ইয়াংসি লেখা আছে চীন দেশের মধ্যে, এর দৈর্ঘ্য হচ্ছে ৬,৩০০ কিলোমিটার, প্রায় দক্ষিণ আমেরিকার মতোই এর দৈর্ঘ্য। মিসিসিপি, এটা হচ্ছে উত্তর আমেরিকা, আর তারপরে রয়েছে মিসৌরি। এই পরপর দুটো নদী রয়েছে উত্তর আমেরিকা এইখানটাতে। তো এইখানে মিসিসিপির দৈর্ঘ্য হচ্ছে ৪,০৯০ কিলোমিটার, মিসৌরির দৈর্ঘ্য হচ্ছে ৩,৭৭০ কিলোমিটার। ঠিক আছে, কটা বললাম? ৫টা উল্লেখযোগ্য নদীর নাম বললাম। এরপরে হচ্ছে মারে ডার্লিং। এটা হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ। দেখো, অস্ট্রেলিয়ার দেশটার দিকে তোমরা একটু খেয়াল করো, এইখানটা কিন্তু মারে ডার্লিং নদীটা দেখা যাচ্ছে। এর দৈর্ঘ্য কত? ৩,৩৭৫ কিলোমিটার। এরপরে আসছে ভলগা। ভলগা হচ্ছে ইউরোপে রয়েছে, ইউরোপ মহাদেশ। এই যে ইউরোপ অর্থাৎ রাশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ নদী ভলগা নদী, যার দৈর্ঘ্য হচ্ছে ৩,৭০০ কিলোমিটার। বোঝা গেল স্টুডেন্টস? এই গেল আমাদের পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি প্রধান প্রধান নদী। বোঝা যাচ্ছে? এটা সবাই একটু ভালো করে নোট ডাউন করে নাও, যে কোন নদী কোন মহাদেশ এবং তার দৈর্ঘ্য কত। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের সামনে আসে, এবং তার দৈর্ঘ্য বললে এবং কোন মহাদেশের মধ্যে অবস্থান করছে, বা যদি তোমাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করে যে এশিয়া মহাদেশের একটি দীর্ঘতম নদীর নাম বা প্রধান নদীর নাম উল্লেখ করো দৈর্ঘ্যের দিক থেকে, তখন কিন্তু তোমাকে ইয়াংসি বলতে হবে। ঠিক আছে, আচ্ছা, প্রধান প্রধান নদী বলার পরে আমরা নদীর যে কোনো একটা নদী উৎস অঞ্চল থেকে মোহনা পর্যন্ত যখন প্রবাহিত হয়, তখন নদী বিভিন্ন অঞ্চলের মধ্যে দিয়ে নদী তার দৈর্ঘ্য পথে বা প্রবাহ পথে খুব চড়াই উতরাই পেরিয়ে বিভিন্ন দিক থেকে চলে আসে। তো সেই অংশগুলো কি কি আছে? প্রথমে আছে ধারণ অববাহিকা। কি আছে ধারণ অববাহিকাতে? ধারণ অববাহিকা হচ্ছে সেই অঞ্চলটায় যেটা পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল বা অসংখ্য ছোট ছোট জলধারা। দেখো, ছবিটা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। একদম উপরের প্রান্ত দেখো, রেন অ্যান্ড স্নো, অর্থাৎ বৃষ্টিপাতের জল বা বরফ গলা জল, সেখান থেকে নদীটা উৎপন্ন হয়েছে। ঠিক আছে, হওয়ার পরে অনেকগুলো ছোট ছোট শাখা বা উপনদী এসে সেখানে মিলিত হয়েছে, এবং ছোট ছোট জলধারা যেগুলো হয়েছে, জলধারাগুলোর মাধ্যমে একটা বড় নদী তৈরি হচ্ছে। এবং এই যে বড় নদীটা, এই বড় নদীটা যে অঞ্চলের সমগ্র জল দ্বারা সৃষ্টি হয়েছে, সেই অঞ্চলটি হলো এই নির্দিষ্ট নদীর ধারণ অববাহিকা। বোঝা গেল?
তাহলে কোনো একটা নদী যদি তার ছোটখাটো অর্থাৎ উপনদী বা শাখা নদী, সেগুলো আমরা পরে বলছি, এই সব কিছুই নিয়ে যখন সেই অঞ্চল থেকে সমগ্র জল দ্বারা যখন প্রবাহিত হয়, সেইটাকেই বলা হবে ওই নির্দিষ্ট নদীর ধারণ অববাহিকা। ঠিক আছে? তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গঙ্গার যে অববাহিকা রয়েছে ৯.৫ লক্ষ বর্গ কিলোমিটার, এটা হচ্ছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা। ঠিক আছে? কত বর্গ কিলোমিটার রয়েছে? ৯.৫ লক্ষ বর্গ কিলোমিটার। এটা হচ্ছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা। এরপরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে জল বিভাজিকা। জল বিভাজিকা কি? দেখো, বিভাজিকা অর্থাৎ জলকে যে বিভাজন করেছে সেটাই হচ্ছে জল বিভাজিকা। এই ছবিটার মধ্যে দেখো দুটো দিকে দুটো উচ্চতার অংশ দেখানো হয়েছে ওয়াটার শেড বলে, বা আরো একটা ওয়াটার শেড সুন্দর করে ছবি দেখানো হয়েছে। ঠিক আছে? তো যে পার্বত্য অঞ্চলে বা উচ্চভূমি কাছাকাছি অবস্থিত দুটি নদী ব্যবস্থাকে পৃথক করছে। দেখো, এইখানে আমরা একটা নদী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আর ঠিক পাহাড়ের ওই উল্টো প্রান্তের যে ঢাল রয়েছে সেখানে আবার জলের দ্বারা আবার অন্য একটা নদী প্রবাহিত হয়েছে। ঠিক আছে? তাহলে এই যে উচ্চ স্থানটা, এই যে উচ্চভূমিটা বা যে পাহাড়টা, যে পর্বতটা দুটো নদী ব্যবস্থাকে আলাদা করে দিল এরকম ভাবে। ঠিক আছে? আলাদা করে দিই, উচ্চভূমি আলাদা করে দিই, এই দিকে একটা নদী প্রবাহিত হচ্ছে আর এই দিকে এক নদী প্রবাহিত হচ্ছে। তাহলে সেই জন্য কি বলছে, যে পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি কাছাকাছি অবস্থিত যখন দুটি নদী ব্যবস্থাকে সম্পূর্ণ পৃথক করছে, সেই উচ্চভূমিটাকে বলা হয় জলবিভাজিকা। আরো একটা তথ্য এখানে বলা হচ্ছে যে কোনো জলবিভাজিকার ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল বিভিন্ন নদীর সৃষ্টি করে। তাহলে অবশ্যই আমরা সবাই জানি যেদিকে ভূমির ঢাল আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, জলও সেই দিকে যাবে। এগুলো আমরা সবাই জানি। আমাদের এখানে যখন বৃষ্টি হয়, বৃষ্টি দেখতে পাই আমরা যেখানটায় ঢালু আছে, যেদিকটায় ঢাল বেশি সেদিকটায় জল অটোমেটিক্যালি নিজে থেকে প্রবাহিত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই ঢাল অনুসারে বিভিন্ন ভাবে বিভিন্ন নদী সৃষ্টি করে। এই জলবিভাজিকার দুই ধারে প্রবাহিত নদী প্রবাহগুলোর সাধারণত বিপরীতমুখী হয়ে থাকে। এই জলবিভাজিকা যেটা বললাম, এই জলবিভাজিকার দুটি ধারে নদীগুলি যে প্রবাহ, তাহলে একটা নদী দিয়ে এই দিকে প্রবাহ হয়ে চলে যায় আর একটা নদীর গতিপথ হবে কিরকম, এই দিকটাই হবে, তাই তো? তাহলে দুটি নদীর গতিপথ সাধারণত ভাবে বিপরীতমুখী হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিন্ধ্য নদীর যে ধারণ অববাহিকা রয়েছে, এই অববাহিকাটা উত্তর এবং দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে জল বিভাজিকা রূপে অবস্থান করছে। তাহলে আমাদের ভারতবর্ষের মাঝ বরাবর যে বিন্ধ্য পর্বত রয়েছে, একটা দিকে উত্তর দিকের নদী আর একটা দিকে হচ্ছে দক্ষিণ ভারতের নদী। এইভাবে ধারণ অববাহিকা সম্পূর্ণ দুটো নদী ব্যবস্থাকে আলাদা করে দিয়েছে। তাহলে বোঝা গেল ধারণ অববাহিকা, ধারণ মানে যে ধারণ করে আছে সমগ্র অঞ্চলের জল একটা নদীর, সেটা ধারণ অববাহিকা। আর জল বিভাজিকা যখন হচ্ছে যে উঁচু পার্বত্য অঞ্চল দুটো নদীকে মাঝখান থেকে পৃথক করে রেখেছে, সেটা হচ্ছে জল বিভাজিকা। দেখা গেল তোমার কাছাকাছি কোনো অংশে ড্রেন রয়েছে, বা সে তুমি কি করলে হঠাৎ করে কোনো প্রয়োজনে মাছ ধরার জন্য হোক বা যে কারণে হোক মাঝখানে একটা মাটির একটা আল তুলে দিলে, দিয়ে দুটো জলকে দুদিকে ভাগ করে দিলে, দুটো জলাশয়কে, তাহলে এই যে মাঝখানে যে বাঁধটা দেওয়া হলো এইটা কিন্তু জলবিভাজিকা হিসেবে অবস্থান করছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমাদের যে অংশ আছে সেটা হচ্ছে আমাদের উপনদী আর শাখা নদী সম্পর্কে। ঠিক আছে? তো উপনদী আর শাখা নদী কি? দেখো, একটা যদি প্রধান নদী বা প্রধান অংশ যেটা থাকবে উৎস অঞ্চল থেকে একদম মোহনা পর্যন্ত
বা নির্দিষ্ট অংশ পর্যন্ত সেটা হচ্ছে প্রধান নদীর উপত্যকা বা প্রধান নদীর প্রবাহ। এই প্রধান নদীতে যদি অন্য কোনো অংশ থেকে, অন্য কোনো উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নতুন নদীর সৃষ্টি হয়ে এই মূল নদীতে এসে মিলিত হয়, তখন তাকে বলা হবে ওই প্রধান নদীর উপনদী। বোঝা গেল? দেখো, ওই জন্য বলা হচ্ছে প্রধান নদীর গতিপথের অনেক স্থানে ছোট ছোট নদী এসে মূল নদীতে মিলিত হয়। এই সব ছোট ছোট নদীকে প্রধান নদীর উপনদী বলা হয়। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যমুনা গঙ্গার একটি উপনদী। তাহলে যমুনা অন্য কোনো জায়গা থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে সেটা গঙ্গার সাথে মিলিত হয়েছে, সেই জন্য যমুনা হচ্ছে গঙ্গার উপনদী। আর একটা বলছে শাখা নদী। দেখো, শাখা নদী কোনটা? আমরা যদি একদম সহজে বলতে পারি, এখানে বলছে ডিস্ট্রিবিউটারিজ, অর্থাৎ কোনো একটা জায়গায় তুমি যদি কোনো কিছু স্টোর করে রাখো, সেখান থেকে তুমি যদি ছড়িয়ে ছিটিয়ে দাও বা ডিস্ট্রিবিউট করে দাও যে কোনো কারোর জন্য, তাহলে সেই যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, নদীও যদি প্রধান নদীর অংশ থেকে এসে যদি নদী ওখান থেকে কোনো শাখা বেরিয়ে যায়, অন্য কোনো জলধারা শাখার আকারে বেরিয়ে যায় এবং অন্যত্র চলে যায়, তাহলে তাকে শাখা নদী বলা হবে। ঠিক আছে? যেমন আমরা সহজে যদি বলতে পারি, গাছের ডালপালা যখন হয় কি বলছে, শাখা প্রশাখা বেরোচ্ছে। তাহলে মূল যে একটা মূল থাকে, বৃক্ষের যে মূল অংশ, যে কাণ্ড থাকে, সেখান থেকে দেখো ডালপালা সেই মূল অংশ থেকেই কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে ডালপালা। নদীর ক্ষেত্রেও যদি মূল ওই নদী থেকে বিভিন্ন দিকে ছোটখাটো নদী জলের প্রবাহ রূপে বেরিয়ে যায়, তখন তাকে আমরা বলবো শাখা নদী। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গঙ্গার প্রধান শাখা নদী হলো পদ্মা। ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, বলো তো, গঙ্গার একটা উপনদীর নাম বলেছি আমি, সেই নদীর নাম বলো তো কি? যমুনা। যমুনা উপনদী না শাখা নদী? যমুনা হচ্ছে উপনদী। কেন উপনদী হলো বলো তো? কেন হলো, শাখা নদী নয় কেন? আচ্ছা, অন্য কোনো স্থান থেকে উৎপন্ন হয়ে এই মূল নদীর সঙ্গে এসেছে, এসে মিশেছে, তাই তো, সেই জন্য যমুনাকে উপনদী বলছি। আর পদ্মাকে কি বললাম? শাখা নদী। এটা কিন্তু মাথায় রাখবে সবসময়। ঠিক আছে? এর পরের যে অংশটা, এই অংশটাতে আমরা দেখিয়েছি, এই যে এতক্ষণ আলোচনা করলাম, উপনদী আর শাখা নদী, তার পার্থক্য কি পার্থক্য আছে একটু দেখে নিই আমরা। সংজ্ঞা তো জানলাম, উদাহরণে জানলাম, আর একটু ভালো করে জানছি। প্রধান নদীর গতিপথের অনেক স্থানে ছোট ছোট নদী এসে মূল নদীতে মিলিত হচ্ছে। এই সব ছোট ছোট নদীকে প্রধান নদীর উপনদী বলা হয়। শাখা নদী কি বলছি? শাখাগুলি বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে মূল নদী থেকে আলাদা হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা শাখা নদী বলছি। উপনদীগুলোতে সরাসরিভাবে কোনো সাগর, মহাসাগর অথবা হ্রদে এসে পড়ে না। ঠিক আছে? কারণ উপনদীগুলি সরাসরিভাবে কোনো সাগর, মহাসাগর বা অথবা হ্রদে এসে নাও পড়তে পারে। শাখা নদীগুলো সরাসরিভাবে কোনো সাগর, মহাসাগর বা হ্রদে এসে পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। বোঝা গেল? উপনদীগুলো সাধারণত নদীর উচ্চ গতিতে দেখা যায়। এইটা কিন্তু খুব ভালো করে তোমাদের মাথায় রাখতে হবে। উপনদী সাধারণত দেখা যায় কোনো একটা নদীর উচ্চ গতি। যে উচ্চ গতি কি সেটা আমি একটু পরে বলছি, ভালোভাবে বলে দিচ্ছি। আর শাখা নদীগুলো সাধারণত দেখা যায় নদীর নিম্ন গতিতে। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যমুনা গঙ্গার একটি উপনদী, আর গঙ্গার প্রধান শাখা নদী হলো পদ্মা। ঠিক আছে? পার্থক্যটা বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে? ভেরি গুড।
উপনদী এবং শাখা নদীর পার্থক্যের পরে আমাদের যে অংশটা যেটা জানবো সেটা হচ্ছে নদীর বিভিন্ন যে অংশগুলো রয়েছে এবং নদীর আহ, বিভিন্ন কি বলা যায় পারিপার্শ্বিক যে অংশ সেগুলো আমরা জানবো একটু। প্রথমে বলা হচ্ছে নদীর উপত্যকা কাকে বলা হয়। তো নদীর উৎস সম্পর্কে আমরা জেনেছি। নদীর উৎস কোনটা? নদীর উৎস বলতো? যে অঞ্চলে নদীর উৎপন্ন হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা নদীর উৎস বলছি। আর মোহনা কাকে বলেছি আমরা? নদীটা যে অংশে গিয়ে সাগর বা মহাসাগরে গিয়ে মিশছে তাকে আমরা নদীর মোহনা বলছি। তাহলে এই যে উৎস অঞ্চল থেকে মোহনা পর্যন্ত নদীর যে অংশের মধ্যে দিয়ে, যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলবো নদী উপত্যকা। দেখো এখানে যে ছবিটা, এই ছবিটার মধ্যে দেখো নদীটা কোনো একটা জায়গা থেকে উৎপন্ন লাভ করেছে এবং দেখো এই যে খাতটা রয়েছে এই খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাত পরপর পরপর বিভিন্ন ভাবে বয়ে চলে গেছে এইটাকে আমরা নদীর উপত্যকা বলছি। বোঝা গেল? আচ্ছা, একদম সহজ কথায় যদি আমরা বলি, ধরো তোমার পাড়ায় একটা ড্রেন রয়েছে, বড় ড্রেন রয়েছে, হাই ড্রেন রয়েছে। সেই ড্রেনটা দেখা গেল তার একটা প্রান্ত তার শুরু হয়েছে, আবার আর একটা প্রান্ত কোনো একটা জায়গায় গিয়ে অন্য কোনো বড় ড্রেনের সঙ্গে মিশে গেছে। তাহলে এই যে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত ড্রেনটার যে অংশের মধ্যে দিয়ে চলে গেছে সেটা সেই ড্রেনটারই অংশ বলতে পারি। নদীর ক্ষেত্রেও তাই, যদি আমরা ছোট্ট ড্রেনের মতো করে ভাবি তাহলে এই যে পুরো জলটা যে প্রবাহিত হচ্ছে যে খাতের মধ্যে দিয়ে, যে অংশের মধ্যে, সেটাকে নদী উপত্যকা আমরা বলবো। নদী অববাহিকা কাকে বলবো? অববাহিকা, দেখো নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলবো। অর্থাৎ নদী প্রথমে উৎপন্ন হলো কোনো একটা অঞ্চলে, উৎপন্ন হওয়ার ফলে সেটা বরফ গলা জল হতে পারে বা বৃষ্টির জল হতে পারে, চলে আসছে সেই মূল নদীর সাথে অন্য কোনো অংশ থেকে সৃষ্টি হওয়া কোনো নদী এসে মিশছে উপনদী, আবার এই মূল নদী থেকে একটা কোনো নদী আলাদা হয়ে চলে যাচ্ছে অন্যদিকে, শাখা নদী। এই যে সমগ্র যখন একটা অঞ্চলের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো, নির্দিষ্ট একটা অঞ্চলের মধ্যে দিয়ে উপনদী, শাখা নদী, মূল নদীর প্রবাহ পথ সবটুকুই দেখতে পাচ্ছি, অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত, সেইটাকে আমরা বলছি নদী অববাহিকা। অর্থাৎ সহজ ভাষায় আমরা যদি বলি, কোনো নদীর একটা সংসার, ঠিক আছে, তার সম্পূর্ণভাবে যখন সে উপনদী শাখা নদী সবকিছু মিলিয়ে নিচ্ছে, প্রবাহিত হচ্ছে, যে অঞ্চলটার উপর নির্দিষ্ট অঞ্চল রয়েছে অঞ্চলটাকে সম্পূর্ণভাবে নদী অববাহিকা বলছি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাজন নদীর অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা অঞ্চল। কারণ আমাজন নদী খুব বড় একটা অববাহিকা নিয়ে উৎস থেকে মোহনা পর্যন্ত বিস্তৃত হয়েছে। দেখো এই যে আমাজন নদী, যেটা একটা ম্যাপের মধ্যে, এটা হচ্ছে কোন মহাদেশে বলেছিলাম, কে বলতে পারবে? আমাজন নদী রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। দেখো এখানে অনেকগুলো দেশের মধ্যে দিয়ে, ব্রাজিল, বলিভিয়া, পেরু, ব্রাজিলের মধ্যে সবচেয়ে বেশি গেছে, পেরু, ইকুয়েডর, কলম্বো, ভেনিজুয়েলা প্রভৃতি জায়গার, মানে প্রভৃতি দেশের মধ্যে দিয়ে চলে গেছে এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে একটা মহাসাগরে গিয়ে মিশছে। ঠিক আছে, তো এই এত বড় অববাহিকা একটা ম্যাপের মধ্যে সুন্দর করে একটা চিহ্নিত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে খুব বড় পৃথিবীর মধ্যে, সেই জন্যই আমাজন নদী অববাহিকা হলো পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী অববাহিকা। এরপরে হচ্ছে দোয়াব। দোয়াব কাকে বলছি? একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হচ্ছে। তাহলে নদী অববাহিকায় রয়েছে একটা নদী অববাহিকা, সেই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী যে স্থান, ঠিক আছে, তার মানে যদি এই আমাজন যদি আমরা বলি, তা দেখা গেল এই একই নদীর কোনো একটা অংশ যখন দুটো নদীকে দুদিকে পৃথক করছে বা আলাদা করে দিচ্ছে এবং মধ্যবর্তী স্থান হচ্ছে, সেটাকে আমরা দোয়াব বলছি।
দোয়াব কথার অর্থ কি? দুই আব বা জল বা নদী, অর্থাৎ দুটো নদীর। ঠিক আছে? ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। তাহলে এটা একই নদী। ঠিক আছে? যমুনা হচ্ছে গঙ্গার কি? উপনদী। তাহলে এই যে গঙ্গা যমুনার মধ্যবর্তী অংশে দোয়াব অংশে কি রয়েছে? আগ্রা একটি শহর আর এলাহাবাদ একটি শহর অবস্থান করে দোয়াবের আকার ধারণ করেছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা জানবো আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক এই কথাটার মানে কি একটু বলো তো? আন্তর্জাতিক অর্থাৎ দেশের সীমা ছাড়িয়ে যখন অন্য কোনো দেশের সঙ্গে বলা হয়, সেটাকে আমরা বলা হচ্ছে আন্তর্জাতিক। যে কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক। দেখো আমরা যখন এই যে যে ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ হয়, তখনও কিন্তু এই শব্দগুলো আমরা শুনতে, একটা আন্তর্জাতিক ম্যাচ আছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ রয়েছে, কারণ দুটি ভিন্ন দেশের সঙ্গে হচ্ছে। নদীর ক্ষেত্রে যদি আমরা বলি, যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তাকে আন্তর্জাতিক নদী বলা হয়। তাহলে বোঝা গেল এই নদীটা একটা দেশের মধ্যে নয়, একটা দেশের থেকে আরেকটা দেশের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হচ্ছে এবং একাধিক দেশের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হচ্ছে তখন তাকে আমরা বলছি আন্তর্জাতিক নদী। যদি যে অ্যামাজন দেখো কতগুলো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে, এটাও কিন্তু একটা আন্তর্জাতিক নদীর উদাহরণ। ঠিক আছে? এর সঙ্গে রয়েছে অন্তর্বাহিনী নদী, ঠিক তার উল্টোটাই যদি আমরা বলি, যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়েছে, অর্থাৎ যে দেশে উৎপন্ন হলো সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা কোনো জলাশয়ে গিয়ে মিশে যাচ্ছে, তাকে আমরা বলবো অন্তর্বাহিনী নদী। বোঝা গেল? তাহলে নিজের দেশের মধ্যে যখন হচ্ছে, অর্থাৎ একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে হতে পারে, প্রবাহিত হচ্ছে এবং নির্দিষ্ট অংশে গিয়ে সেটা দেখা যাচ্ছে না, অন্য কোনো দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি এবং দৈর্ঘ্য স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক নদীর থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম হবে, তাহলে এই নদীকে আমরা বলবো অন্তর্বাহিনী নদী। উদাহরণস্বরূপ বলতে পারি ভারতের লুনি, রাশিয়ার আমদুরিয়া হচ্ছে অন্তর্বাহিনী নদী। এটা খুব ভালোভাবে মনে রাখবে, এই অন্তর্বাহিনী নদীর উদাহরণ কিন্তু প্রায় সময় পরীক্ষার সময় এগুলো আসে, সেটা বারবার মনে রাখতে হবে তোমাদের। ভারতের একটি অন্তর্বাহিনী নদী, তার নাম হচ্ছে লুনি, এবং রাশিয়ার একটি অন্তর্বাহিনী নদী রয়েছে, তার নাম হচ্ছে আমুদরিয়া। ঠিক আছে? বোঝা গেল এই পর্যন্ত? এরপরে আমাদের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে নিত্যবহ নদী আর একটা হচ্ছে অনিত্যবহ নদী। দেখো খুব সহজ, নিত্য মানে কি বলো? তোমরাই বলো। নিত্য মানে প্রায় সব সময়, রোজ, প্রতিদিন, তাই তো? তাহলে যদি প্রতিদিনই বোঝানো যায় বা সব সময় বোঝানো যায়, তাহলে নদীর যখন বলবো তখন কি হবে? সেই ক্ষেত্রে এরকম ভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে সাধারণত যেসব নদী বা যে নদীগুলো উঁচু কোনো পার্বত্য অঞ্চলে সৃষ্ট হয় এবং সেই জলের উৎস প্রায়শই হবে বরফ গলা জল। কি জল হবে? বরফ গলা জল। এবং এই নদী যেহেতু বরফ গলা জল হবে, তাহলে এই নদীগুলো সারা বছর জল দেখা যাবে। ঠিক আছে? তখন এই নদীকে বলা হবে নিত্যবহ নদী বা পেরিনিয়াল রিভার। মানচিত্রে এই নদীগুলোকে নীল রঙে দেখানো হয়। দেখবে তোমরা যখন মানচিত্র দেখো, তোমাদের বইতেই আছে যে মানচিত্রগুলো তোমাদের সামনে নীল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে, দেখানো হয়েছে, সেটা কিন্তু নিত্যবহ নদীর একটা উদাহরণ। তো নিত্যবহ নদী কি? এই নিত্যবহ নদী হচ্ছে আমাদের তোমার গঙ্গা নদী নিত্যবহ নদী, সারা বছর যে জল দেখতে পাচ্ছি আমরা এই নিত্যবহ নদীতে। ঠিক আছে? তাহলে বোঝা গেল। এবং এই সব থেকে উল্লেখযোগ্য যে ব্যাপার সেটা হচ্ছে নিত্যবহ নদী কিন্তু হওয়া মানেই এর উৎস হবে বরফ গলা জল বা হিমবাহ গলা জল। ঠিক আছে?
যেখান থেকে সারা বছর জলের প্রবাহ আমরা লক্ষ্য করতে পারবো। উল্টোটা কি আছে? অনিত্যবহ নদী। তাহলে একটা যদি বরফ গলা জলে সারা বছর পরিপূর্ণ থাকে, অপর ক্ষেত্রে মালভূমি অঞ্চল বা কোনো কম অপেক্ষাকৃত নিচু অঞ্চলে যে নদীগুলো সৃষ্টি হয় এবং যার প্রধান উৎস হবে বৃষ্টির জল, ঠিক আছে? এবং এই নদীগুলোতে বর্ষাকাল ছাড়া অন্য কোনো সময় জলের প্রবাহ প্রায় থাকে না বললেই চলে। এদেরকে বলা হয় অনিত্যবহ নদী। মানচিত্রে এই রকমের নদীকে কালো রঙে দেখানো হয়ে থাকে। ঠিক আছে, দেখো এখানে প্রথম যে ছবিটা আমি দেখিয়েছি পর্বতের মধ্যে দিয়ে, দেখো জলের প্রবাহ দেখো, দেখেই বোঝা যাচ্ছে স্বচ্ছ জল, বরফ গলা জল একটা উৎস অঞ্চল থেকে মোহনার দিকে ধীরে ধীরে যাচ্ছে। এরপরে দুটো ছবি দেখো, সেই ছবিতে দেখা যাচ্ছে নদীর যে উপত্যকা সম্পূর্ণ শুকিয়ে গেছে, জল নেই। দেখো আরো একটা ছবি দেখো, নদীর উপত্যকা সম্পূর্ণ শুকিয়ে গেছে। যখন বর্ষা হবে সেই বর্ষার জলটা এই মালভূমি বা উচ্চ অংশ থেকে যখন প্রবাহিত হবে তখন এখানে আবার জলের অংশ দেখা যাবে। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গে এরকম অনিত্যবহ নদী রয়েছে। একটা দামোদর বলতে পারি, দেখো বর্ষার সময় জলে ফুলে ফেঁপে ওঠে চারিদিক থেকে জল এসে। ঠিক আছে, আরো একটা রূপনারায়ণ বলতে পারি। এগুলো হচ্ছে আমাদের অনিত্যবহ নদীর উদাহরণ। বোঝা গেল? এরপরে যে অংশটা রয়েছে, এই অংশে নদীর বিভিন্ন গতিপ্রবাহ, তাদের কাজের কথা বলা হয়েছে। প্রথমে আদর্শ নদী। আদর্শ নদী আমরা কাকে বলবো? ঠিক আছে, তো নদী উৎস অঞ্চল থেকে মোহনা পর্যন্ত ঢাল এবং কাজের তারতম্য অনুসারে সে নদীর গতিপথকে নদী তিনটি ভাগে বিভক্ত করেছে। ঠিক আছে, অর্থাৎ একটা হচ্ছে উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, একটা হচ্ছে মধ্যগতি বা সমভূমি প্রবাহ, আর একটা হচ্ছে নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। এই যে নদীর এই তিনটি প্রবাহ লক্ষ্য করা যাবে, সেই নদীকে আমরা আদর্শ নদী বলবো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি গঙ্গা, ব্রহ্মপুত্র। দেখো আদর্শ নদীর উদাহরণ, এবার আমি জাস্ট পরপর গুলো বলি, তারপর ছবিটা সম্পর্কে একটু বলছি বা বলেই দিই। দেখো এই যে সোর্স লেখা আছে, কোন একটা জায়গা থেকে নদী উৎপন্ন হয়েছে, নদী ধীরে ধীরে উচ্চ প্রবাহ যে পার্বত্য প্রবাহ তার মধ্যে দিয়ে নদী, এই পার্বত্য প্রবাহে নদীর যেহেতু ঢালের অংশটা অনেকটাই বেশি, খাড়াই ঢাল থাকে, সেই জন্য যত বেশি ঢাল, তাহলে ঢালের জন্য কি হয়, নদী এই পার্বত্য প্রবাহে বা উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় কাজ করা। ঠিক আছে, এবং এই যে নদী ক্ষয় কাজ করছে, কি ক্ষয় কাজ করছে, যে পাথরের চূর্ণ বিচূর্ণ অংশ শিলারাশিকে ক্ষয় করছে এবং স্থানচ্যুত করছে করে নদীর জলের সঙ্গেই আবার নিয়ে চলে যাচ্ছে, এবং এইটা হচ্ছে নদীর উচ্চ গতিতে প্রধান কাজ। ঠিক আছে, তা এই যে চূর্ণ বিচূর্ণ অংশগুলো নদী সেখানে ক্ষয় কাজ করছে, কি করছে সেগুলো, নদী মধ্যগতি যখন পড়ছে, মধ্যগতিত অংশে নদী এই অংশগুলোকে শুধুমাত্র বহন করছে। ঠিক আছে, এই বিভিন্ন প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্ত শিলাখণ্ডগুলোকে যখন নদী বহন করে নিয়ে যায় তখন সেটা হবে নদীর মধ্যগতি। দেখো এই যে উচ্চ অংশের পরে যখন নদীর ঢাল খানিকটা কমে গেল, ছবিটার মধ্যে দেখো, তখন এই যে মিয়েন্ডার বলছে, অক্সবো লেক বলছে, তখন আহ, এই যে অংশগুলোতে নদী কিন্তু শুধু বহন কাজ করে চলেছে, অর্থাৎ উপরের অংশে যেগুলো ক্ষয় হয়ে গেছিল সেইগুলো নদী বহন কাজের মাধ্যমে নিম্নের দিকে নিয়ে আসছে। তাহলে ক্ষয় করলো, বহন করলো। এবার যে অংশগুলো নদীর জলের সাথে প্রবাহিত হয়ে নদী উপত্যকা ধরে চলে আসলো, কোথায় চলে আসলো, নিম্ন গতিতে, অর্থাৎ মোহনার কাছে, মোহনার প্রান্তে। তো যখন নদী আর কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না, ঢালু অংশ শেষ হয়ে গেল, তখন কোথাও গিয়ে নদীটা মিলিত হবে, কোথায় মিলিত হচ্ছে, মোহনাতে। তখন এই যে ক্ষয় বহন করে নিয়ে আসা পদার্থগুলো নদী একটা জায়গায় গিয়ে সম্পূর্ণ সঞ্চিত করছে, জমা করছে। ঠিক আছে, এবং এই মোহনার কাছে এসে জমা করার জন্য এইখানটাতেই নদীর বদ্বীপ সৃষ্টি করছে এবং বিভিন্ন সঞ্চয়ের সমভূমি এখানে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে,
নদীর এই যে ৩ প্রকার কাজ, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, ৩টি কাজ নদীর ঢাল এবং জলের ওপরে এবং গতির ওপরে নির্ভর করে। ঠিক আছে? নদীর শক্তি যদি বেড়ে যায় তা নদী বেশি ক্ষয় করবে, বহন কাজ করবে, আবার নদীর শক্তি কমে গেলে নদী কম, নদীর যখন শক্তি কমে যাবে তখন সঞ্চয় করবে বেশি করে। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের আছে নদী সম্পর্কিত ধারণা। তো নদী সম্পর্কিত ধারণার মধ্যে থেকে আমি তোমাদের কাছে সামনে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে আমি বলছি। এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে নোট ডাউন করে নাও। এখনো যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে জানাতে পারো, বলতে পারো, আমি আবার তোমাদের বলে দেবো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে বাড়ি থেকে একবার দেখে নেবে, পরের দিন আমি তোমাদেরকে এগুলো একটু ধরবো। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। পরবর্তী আবার কোনো ক্লাসে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ।